এবং গত 15 বছর এইটার বিরুদ্ধেই আন্দোলন হয়েছে যে প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা যাবে না, প্রশাসনকে নিজের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা যাবে না। কিন্তু এখন মনে হচ্ছে সেই সংস্কৃতি টিকে আছে এবং সেই সংস্কৃতি সামনে আরো হয়তো জোরালো হয়ে আসবে। কারণ যেহেতু এখন মাঠে আওয়ামী লীগ নেই, বিএনপি জামাতের জন্য একটা সুযোগ যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নিজেরাই প্রশাসনকে ব্যবহার করা। এবং সেইটা আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পর পর নিয়োগ বদলি পদোন্নতিতে বিভিন্ন অফিস আদালতে ছোট ছোট অফিস আদালত হঠাৎ করে বিএনপি এবং জামাত ভাগযোগ করে বিভিন্ন নিয়োগ বদলি ইত্যাদি শুরু হয়ে গেল এবং সেটা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এর পাশাপাশি যেটা ঘটেছে দেখুন, এইটা আমরা এখানে তর্ক করতে পারি, অস্বীকার করতে পারি, কিন্তু বাস্তবতা হলো এখন প্রশাসন বিএনপি এবং জামাত প্রভাবিত অবস্থায় আছে এবং সেই কারণে বিভিন্ন জায়গায় যখন মামলা বাণিজ্য শুরু হলো, গায়েবী মামলা হলো, হাজার হাজার মানুষকে বিভিন্ন মামলায় আসামি করা হলো সত্য মিথ্যা অনুসন্ধানের বাইরে, এই যে একটা সন্ত্রাস, একটা ওয়েব সন্ত্রাসের, সামাজিক নীরব সন্ত্রাসের একটা তরঙ্গ কিন্তু গিয়েছে। তারপর শুরু হলো মবের অধ্যায়, সেইটাও একটা তরঙ্গ গিয়েছে। এখন শুরু হলো বিএনপির জামাতের নির্বাচনী প্রচারণা উপলক্ষে নীরব সন্ত্রাস। কোথাও আমি এখানে বিএনপি দলীয় একজন আছেন সমালোচক, দেখুন বিএনপি একটা বড় দল বুঝলাম, তার অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে, মনোনয়ন প্রত্যাশী থাকবে, তাদের মনোনয়নের জন্য রাস্তা অবরোধ হবে, সাধারণ মানুষ কেন সেটা ভুগবে? আপনারা তখন সরকার কি এরকম প্রার্থীদের গ্রেপ্তার করতে পারে যেখানে প্রশাসন আপনাদেরই প্রভাবিত? বাস্তবতা হলো সেটা পারে না। থানা প্রশাসন সব এখন আপনাদের দলগুলোর প্রভাবে আছে এক ধরনের, বা ধরে নিয়েছে আপনারাই ক্ষমতায় যাবেন, ফলে সে চট করে তো একজন বিএনপির বড় নেতাকে ধরবে না। বিএনপির এই ক্ষেত্রে দেখুন, এটা আপনাদের একটা আরো প্রোঅ্যাক্টিভ হওয়ার ব্যাপার আছে। দেশের অনেক জায়গায় রাজপথ অবরোধ করেছে বিএনপির লোকজন, কেন? তারা মনোনয়ন পায়নি। সাধারণ মানুষের এখানে অন্যায়, তারা তো কোনো দোষ করেনি। আবার জামাতের এমপি প্রার্থীরা প্রকাশ্যে বলছেন, থানা পুলিশকে কথা শোনাচ্ছেন যে আমরা আপনাদের পাশে আছি, থাকবো। থানা পুলিশ তো নির্বাচন কমিশনের অধীনে থাকবে এবং রাজনীতিবিদরা থাকবে জনগণের কাছে। দুটোর মধ্যে তো একটা হেলদি, একটা স্বাস্থ্যকর দূরত্ব থাকার কথা। জামাত ইসলাম তো প্রশাসনকে সাহায্য করতে যাওয়ার কথা না, প্রশাসন সাহায্য চাইবে সরকারের। শেষ করে দিতে হবে, একদমই সময় নেই। আপনি কর্নেল আব্দুল বাতিন যদি কিছু অ্যাড করতে চান, এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন হাশেম 30 সেকেন্ডস করে আপনাদের কাছ থেকে যদি কিছু বলতে চান। আমাদেরকে আসলে আমাদের যে এক্সপেকটেশন জুলাই 24-এর পরে যাতে জনআকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, এটার জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলোকে প্রশাসনকে সহায়তা করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। ওকে, ব্যারিস্টার নাসিরউদ্দিন হাশেম। আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে আগে হুকুম দেওয়া হতো প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে, পুলিশকে, যেটা স্বৈর শাসক আওয়ামী লীগ যেটা করেছিল, মানে রিগার্ডলেস অফ এনিওয়ানস পলিটিক্যাল আইডেন্টিটি, আমি এটা বলেছি, এটা করতে হবে। আর এখন দেখা হচ্ছে যে পুরো নিয়ন্ত্রণটাই মনে করেন যে নিয়ে যাওয়া হচ্ছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কয়েকদিন আগে দেখেন 64 জেলায় এসপি ট্রান্সফার হয়েছে, সেটা লটারির মাধ্যমে হয়েছে। এটা হচ্ছে যে মকারি। আমি এটা মানে ভাবতেই পারি না। কারণ আমার তো প্রশ্নই ছিল, এই 64 জনের মধ্যে স্বৈরাচারের সঙ্গে যারা কাজ করেছে, যারা স্বৈরাচারকে ফ্যাসিলিটেট করেছে গত 15টা বছর, আপনি সেই ধরনের লোকজনরা গত এই 64 জন এসপির মধ্যে ছিলেন, আপনি তাদেরকে লটারি দিয়ে করেছেন। দেখেন শাহাবুদ্দিন সাহেব আপনার নির্বাচন করেছেন, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, জাস্টিস লতিফুর রহমান সাহেব করেছেন, হাবিবুর রহমান সাহেবরা করেছেন। ওনারা আগে 15 দিন আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, তার আগে কিন্তু তিনি রুটিন ওয়ার্ক করে রেখেছেন। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে যে আপনাকে লটারিতে যেতে হচ্ছে? যে আমাদেরকে ফুল বানানো হচ্ছে, আমরা বোকার স্বর্গে বাস করছি বাংলাদেশের জনগণ। আপনি সেই একই জিনিস যারা মনে করেন যে পাপে তুষ্ট, যারা দোষে দুষ্ট, আপনি তাদেরকে দিয়েই মনে করেন যে আপনি এই কাজটা করছেন। আমি দেখেছি একজন বললেন যে আমার এখানে ছিল জামাতের এসপি, এখন গেছে কোথায় আপনার ওই কি যেন একটা পার্বত্য চট্টগ্রাম জেলায়, আপনার তো রয়েই গেল সে।